একটা পুরুষ মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো পুরুষাঙ্গ। এখন তরুণ বয়সী যারা রয়েছেন তাদের কাছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই পেনিস সাধারণত কতটা বড় হওয়া উচিত এবং ছোট থাকলে বড় করার কোনো উপায় আছে কিনা, কতটুকু থাকলে একজন মানুষ সন্তুষ্ট হতে পারে। তো এইটা নিয়ে অনেকেরই গভীর প্রশ্ন রয়েছে, বিশেষ করে তরুণ যারা, অবিবাহিত যারা, তাদের ক্ষেত্রে এই প্রশ্নটা সবচেয়ে বেশি থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এমন কিছু তথ্য শেয়ার করব, যে তথ্যগুলো জানার পরে আপনার এই প্রশ্নগুলোর সুন্দর একটা উত্তর পাবেন। এবং আপনার যদি ছোট থাকে, দুর্বল থাকে, তাহলে এটা কিভাবে স্বাভাবিক করতে পারেন, সেক্ষেত্রেও আমি এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে পুরোপুরিভাবে ডিসকাস করব। প্রথমত আপনাকে একটা মেজর একটা কথা বলি, একদম সবকিছুর বাইরে একটা মানে নিয়মের উল্টা দিকে একটা কথা বলি, সেটা হলো আপনি খেয়াল করেন একটা মানুষ তার শরীরের প্রত্যেকটা অঙ্গই নির্দিষ্ট একটা মেজারমেন্ট রয়েছে। মানুষের বয়সের সাথে সাথে তার শরীরের অঙ্গগুলো বাড়ে, যেরকমটা মানুষের হাত, মানুষের পা বা শরীরের অন্য অন্য যত অঙ্গ সবগুলো কিন্তু একটা নির্দিষ্ট মেজারমেন্টের উপর থেকেই বাড়তে থাকে, যদি সে মানে বিকলাঙ্গ না হয় বা অসুস্থ না হয়। তো এটা খুবই স্বাভাবিক। তো এই পুরুষাঙ্গের বিষয়টাও সেম, এটাও একটা পুরুষ মানুষের বয়স এবং শরীরের আকার সাইজ অনুযায়ী একটা নির্দিষ্ট মাত্রায় হতে থাকে। কিন্তু সমস্যাটা হলো যে অনেকে বড় হয়ে গেছে কিন্তু তারপরও ছোট, দুর্বল। এটার পিছনে কি কারণ, এটা কেন হয়? এটার পিছনে কারণ হলো আপনার হাতে কিন্তু হাড় থাকে, যার কারণে এটা কিন্তু আসলে বড় হয় না, ছোট হয় না, নির্দিষ্ট ভাবে থাকে। ঠিক তেমন পায়ের ক্ষেত্রেও, কিন্তু পেনিসের ক্ষেত্রে হিসাবটা ভিন্ন, কারণ এখানে কোনো হাড় নেই। তাছাড়া এখানে যে এই মাংসের যে কোষগুলো রয়েছে, এই মাংসের সেলগুলো সম্পূর্ণ ভিন্ন রকম। এখানে এটা অনেকটা আপনার এলাস্টিকের মতো, আমি বলবো বেলুনের মতো। ধরেন আপনি 10টা বেলুন যদি না ফুলানো হয়, একদম ফুলানো ছাড়া, আপনি কিন্তু এক মুঠের মধ্যে রাখতে পারবেন 10টা বেলুন। কিন্তু প্রত্যেকটা 10টা বেলুনের মধ্যে যদি মোটামুটি মাত্রায় ফু দিয়ে ফোলানো হয়, তাহলে কিন্তু আপনি আর হাতের মধ্যে 10টা বেলুন রাখতে পারবেন না। এটা কোনোদিনও সম্ভব নয়, কারণ এটা তখন সাইজটা বেড়ে যাবে। ঠিক একই রকম অবস্থা হলো আপনার এই পুরুষাঙ্গ, আপনার এই প্যানিসের। এখানে রয়েছে মাংসের সেল। যখন একজন পুরুষ মানুষ আপনার পুরোপুরি ভাবে উত্তেজনায় ভোগে এবং সে উত্তেজনার মধ্যে থাকে, যে সেক্সুয়ালি যে অ্যাক্টিভিটিস রয়েছে এরকম একটা চিন্তার মধ্যে বা এরকম একটা অ্যাক্টিভিটির মধ্যে থাকে, তখন রক্ত সঞ্চালন হয় প্রচুর পরিমাণে, গিয়ে ওই প্যানিসের যে আপনার মাংসের সেলগুলো রয়েছে প্রত্যেকটার ভিতরে রক্ত যা ভর্তি হয়ে যায়। ভর্তি হওয়ার কারণে কি হয়, ওই যে বেলুনগুলো যেরকম 10টা বেলুন ফোলার পর অনেকগুলো অনেক বড় হয়ে যায়, ঠিক প্যানিসেরও সেম অত বড় হয়ে যায়। প্রত্যেকটার ভিতরে যেহেতু ব্লাড যায়, তখন এটা বড়, লম্বা, শক্ত এরকম একটা অবস্থা তৈরি হয়, কারণ তখন রক্ত সঞ্চালন ওখানে প্রচুর পরিমাণে ঘটে। এখন সমস্যাটা হলো এই সেলগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার ওই প্যানিসটা ঠিকঠাক মতো বড় হবে না। আর কারণ, প্রধানতম কারণ হলো যদি আপনি মাস্টারবেশন করেন, হস্তমৈথুন করেন, সেক্ষেত্রে সবার আগে দেখা যাবে যে সেলগুলো ক্ষতিগ্রস্ত হয়। অথবা আপনার বয়সের একটা ব্যাপার রয়েছে, বয়সের ধরেন আপনার বয়স পার হয়ে গেছে, শরীরে স্ট্যামিনার অভাব রয়েছে, আপনি যৌন রোগে আক্রান্ত, বিশেষ করে দেহ বা ধ্বজভঙ্গ যে রোগ রয়েছে, যেগুলো কারণে রক্ত সঞ্চালন ঠিকঠাক মতো হয় না, এরকম যদি কোনো রোগ আপনার শরীরের ভিতর থেকে থাকে, তাহলে যে বিষয়টা হবে যে ওইখানে রক্ত সঞ্চালন স্বাভাবিক হবে না। তখন আপনার পেনিসের মেজারমেন্টটা ঠিক থাকলেও পর্যাপ্ত পরিমাণে ওখানে রক্ত সঞ্চালন না ঘটার কারণে আর পেনিসটা যতটা সাইজ হওয়ার কথা, যতটা বড় হওয়ার কথা, সেরকম হয় না। তখনই মূলত দুর্বল এবং ছোট হয়ে থাকে। এটি হলো প্রধান বিষয়। এখন এটা সমাধান কি? সমাধান হলো আপনাকে আগে নির্ধারণ করতে হবে যে আপনি হস্তমৈথুন সবচেয়ে বেশি অল্প বয়সী মানুষ যারা এটা করে থাকেন, মাস্টারবেশন যারা করে থাকেন, তাদের ক্ষেত্রে এটা সবচাইতে বেশি হয়ে থাকে। কারণ অতিমাত্রায় করতে করতে দেখবেন অনেকের কিন্তু এক সাইডে বাঁকা হেলে পড়ে, আবার ছোট, আবার আগা মোটা, গোড়া চিকন, যে অংশটুকু মূলত চাপ বেশি পড়ে সেই অংশটুকু সেলগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়। তো এইরকম যদি পরিস্থিতি আপনার হয়, তাহলে আপনাকে যে কাজটা করতে হবে, সবার আগে আপনাকে আগে কি কারণ হয়েছে সেটা আপনি নিজে নিজে ভাবতে হবে, ভেবে তারপরে ব্যবস্থা নিতে হবে। এক্ষেত্রে আপনি ঔষধের সহায়তা নিতে পারেন, মালিশের হেল্প নিতে পারেন, তবে আপনাকে উচিত হবে রোগের মাত্রা অনুযায়ী ব্যবস্থা নেওয়া। আপনার রোগ যদি পুরাতন হয়, দীর্ঘদিনের হয়, তাহলে সবার আগে উচিত হবে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথি অথবা আয়ুর্বেদিক ডাক্তারের সাথে কথা বলে তারপরে চিকিৎসা নেওয়া। কারণ এখানে আপনি যত ভুলভাল চিকিৎসা করবেন, যত উল্টাপাল্টা ওষুধ খাবেন, বিশেষ করে আপনার এই যে ভাইগ্রা জাতীয় কেমিক্যালস যেগুলো উত্তেজনা বাড়ায়, এই ধরনের ওষুধপাতি সাধারণত আমরা অনলাইনে প্রচুর পরিমাণে দেখি। অনলাইন ওয়ান টাইম ট্যাবলেট, সিরাপ,
এই ওষুধগুলো কিন্তু আপনাকে আরো ধ্বংস করে দিতে পারে। তো এই সমস্ত ঔষধ যদি আপনি খেতে থাকেন তাহলে কিন্তু আপনার উপকারের তুলনায় আরো বেশি ক্ষতির মধ্যে পড়ে যাবেন, আরো বেশি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। সুতরাং এখানে সবচাইতে ভালো পরামর্শ হলো আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অভিজ্ঞ একজন হোমিওপ্যাথি ডাক্তারের সাথে কথা বলে তারপরে ওষুধটা নির্ধারণ করে তারপর সঠিক মাত্রায় ওষুধটা সেবন করতে হবে। তাহলে কিন্তু আপনার এই সমস্যাটি স্থায়ীভাবে দ্রুত ভালো হয়ে যাবে। তো সবকিছু মিলিয়ে আশা করছি পুরো তথ্যটা আপনার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। কোনো প্রশ্ন, কোনো মতামত, কোনো অভিযোগ থাকলে কমেন্টস করে জানাবেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।